আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন লেখক, গবেষক ও রাজনৈতিক ইতিহাসবেত্তা মহিউদ্দিন আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? তো নিয়ম হয়ে গেছে বলা যে ভালো আছি, কিন্তু এটা তো ভালো না থাকার কোনো কারণ আছে কি? গলায় বলতে পারছি না। কেন বলতে পারছেন না? কোনো কারণ মানে আছে কি না? কেমন যেন পরিস্থিতি, আর আবহাওয়া তো দূষিত। আমি তো ঢাকায় থাকি না, ঢাকার বাতাস তো একেবারে বিষাক্ত, হাঁটাচলা করা যায় না। আপনার একটা শান্তির নীড় আছে ঢাকার বাইরে, সেই জায়গা আর ঢাকার সঙ্গে কম্পেয়ার করলে আসলে মিলবে না। ভালো থাকার কথা না ঢাকাতে। না, আমরা দেখেন একটা নতুন দেশ স্বাধীন হলো, 5 দশকের মধ্যে আমরা এই দেশটাকে একটা আবর্জনার ভাগাড় বানিয়ে ফেললাম। তো এটা তো মানে এটা তো আমরা চাই নাই, তাই না? আমরা সবাই আমাদের দেশ নিয়ে, মানুষ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, উন্নয়ন নিয়ে লম্বা চওড়া কথা বলি, বাগাড়ম্বর করি, কিন্তু আমরা পত্রিকাতেই দেখি বা গণমাধ্যমে জানতে পারি যে ঢাকা হচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত নগরী। তো এই কৃতিত্ব আমরা কাকে দেব? যারা এই দেশটা চালায়, যারা এই শহর আমাদের চালায়, সবারই তাদেরকে বোধহয় এই তো। কৃতিত্ব। না না, এরা তো অনেকেই বিভিন্ন দেশে যায়, এটা কি দেখে না, দেখে শেখে না যে বিদেশে ওরা কিভাবে। ইভেন আমাদের দেশের ভেতরেও তো আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে যান, এটাও মনে হবে, ওইটাকে মনে হবে বিদেশ। তো ওরা পারলে আমরা পারি না কেন, তাই না? এটা একটু বড় প্রশ্ন না, যে তারা পারলে আমরা পাই না কেন? একটা 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 কথা আছে না, লোকজনে বলে যে মিলিটারির বুদ্ধি নাকি হাঁটুতে। তো অন্যদের বুদ্ধি তো দেখি গোড়ালিতে। মানে একটা শহর কিভাবে ম্যানেজ করতে হয় এটা জানে না, আর সব জায়গায় খালি দখলদারি, আর খালি জায়গা পাইলেই সেখানে দোকানপাট দেওয়া আর সেখান থেকে কমিশন নেওয়া। এর বাইরে কিচ্ছু না। নগর উন্নয়নের চিন্তাটাই নাই তাদের, যে মানুষকে একটা নিরাপদ এবং স্বস্তিদায়ক জীবন দেবে। হ্যাঁ, এই চিন্তাটাই মাথায় নাই। সবাই আছে লুটপাটের ধান্দায়। আপনি দেখেন আমাদের এখানে বেছে বেছে সন্ত্রাসীগুলিকে আপনার বিভিন্ন সিটি কর্পোরেশন বা পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়, এবং এক সরকার যায় আরেক সরকার আসে, তখন আগের সরকারের যারা মেয়র কাউন্সিলর ছিল তাদের বিরুদ্ধে একটার পর একটা দুর্নীতির মামলা চলতে থাকে। তার মানে তারা দুর্নীতি করেছে, আবার এরাও একই। তো সুতরাং এর মধ্যে আমরা পড়ে আছি আর কি। এভাবেই চলছে আর কি। এইভাবেই চলছে। আমি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি আপনার লেখা পড়ছিলাম, সম্প্রতি একটি লেখা পড়ছিলাম। আপনি লিখছিলেন যে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে লিখছিলেন যে বড় দেশগুলোর অহমিকা এবং ছোট দেশগুলোর ইগো। মধ্যপ্রাচ্য যে বর্তমান পরিস্থিতি চলছে, এটার পরিণতি আপনি কি দেখছেন? আসলে এখান থেকে কি নতুন করে ভূ রাজনৈতিক কোনো নতুন মেরুকরণ দেখছেন কি আপনি? না, ভূ রাজনৈতিক মেরুকরণ তো এক ধরনের আছেই। যেমন যখন বাইপোলার ওয়ার্ল্ড ছিল তখন এক ধরনের মেরুকরণ ছিল। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ছিল তাদের মোড়ল। তো সোভিয়েত ইউনিয়নের যখন এটা ভেঙে গেল, তারপরে তো আমরা দেখলাম চারিদিকে শুধু যুক্তরাষ্ট্রের একাধিপত্য। কিন্তু এখন আমরা দেখি যে না, ওইরকম না। অর্থনৈতিক শক্তি হিসাবে চীন উঠে এসেছে। চীনের একটা প্রভাব বলয় আমরা দেখি, অর্থনৈতিক প্রভাব বলয়। রাশিয়াও নিজেকে আবার সংহত করেছে। তো তাদেরও অনেক অ্যাম্বিশন আছে। ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখি, কিন্তু যুক্তরাষ্ট্র যেরকম মানে আগ্রাসী মনোভাব নিয়ে চড়াও হয়, অন্যরা সেটা না। অন্যদের, আমি রাশিয়ার চীনের ব্যাপারটা যতটুকু বুঝি, তাদের মানে প্রধান লক্ষ্য হচ্ছে কীভাবে অস্ত্র বিক্রি করবে। এর বাইরে কিন্তু আমেরিকা অস্ত্র বিক্রি ছাড়াও তার আরও অনেক এজেন্ডা আছে। তো তো আমরা অতি সম্প্রতি যেটা দেখছি ইরানকে কেন্দ্র করে, তো ইরানকে নিয়ে তো যুক্তরাষ্ট্রের অস্বস্তি অনেক দিনের।
এবং ইরানের একটা ব্যাপার হলো যে সেখানে এক ধরনের শাসন ব্যবস্থা আছে যেটা মানে যেটার কথা প্রায় উদাহরণ হিসেবে তুলে ধরে ইরান আর যুক্তরাষ্ট্র। সেই শাসন ব্যবস্থা কি টিকে যাবে মনে হয় আপনার কাছে, যেটি আমরা দেখছি যে আজ বেশ কয়েকদিন হয়ে গেছে যে ইরান পাল্টা? এটা বলা মুশকিল, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র তো চাচ্ছে এই শাসন ব্যবস্থা বদলাতে, এবং বদলানোর পেছনে কিছু কিছু শর্ত তৈরি হয়ে গেছে। যেমন ইরানে যারা এই এই ধরনের শাসন ব্যবস্থা চান না, তাদের মধ্যে তো বেশ কিছু গোষ্ঠী আছে, আমরা জানি নারী তার মধ্যে একটা। ভেতর থেকে আমরা অনেক খবর পাই না, অনেকে ভয়ে কথা বলেন না, কিন্তু মাঝে মাঝে তো ক্ষোভ দেখি, তরুণদের মধ্যেও ক্ষোভ দেখি। কারণ হচ্ছে অর্থনৈতিক যে প্রবৃদ্ধির একটা ব্যাপার আছে, সেটা অনেকটা কম্প্রোমাইজ হয়ে গেছে নানান কারণে। ইরান অবরোধের মধ্যে আছে। এখন ইরানকে বাঁচিয়ে রেখেছে বলা যায় যে চীন। ইরানের 90% তেলের ক্রেতা হচ্ছে চীন। তো এই একটা বিষয়। তারপরে এখানে আরও অনেক সমস্যা আছে, কুর্দিদের সমস্যা আছে। তো 5 দশক ধরে যে শাসন ব্যবস্থা চলে আসছে ইরানে, এইটার তো একটা শেকড় আছে। তো কিন্তু এটা কতদিন এটা টিকে থাকে সেটা বলা মুশকিল আসলে। কারণ যুক্তরাষ্ট্র যখন একটা কিছু ধরে, একমাত্র ব্যতিক্রম দেখলাম আমরা আফগানিস্তানে, যেখান থেকে তারা সরে এসেছে। এখনো মনে হয় যে সরে এসেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ইরানের সাথে আফগানিস্তানের একটা পার্থক্য আছে। আফগানিস্তানের কোনো ভূ রাজনৈতিক অ্যাম্বিশন নাই। আফগানরা নিজেদের দেশের বাইরে অন্যান্য দেশ নিয়ে মাথা ঘামায় না। তারা খালি একটা জিনিসই চায় যে তাদের এখানে কোনো বিদেশিরা এসে যেন চড়াও না হয়, মাতব্বরি না করে, এটাই তাদের চাওয়া, সে যেই হোক। তো সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছিল, রাশিয়া, আমেরিকা চেষ্টা করেছে, কেউই পারে নাই। এখন তো আফগানিস্তানে আরেকটা নতুন ফ্রন্ট খুলেছে পাকিস্তানকে দিয়ে। কাজেই ওখানকার সিচুয়েশন আমি ভালো দেখছি না। কিন্তু এখন দুইটা আমরা দেখছি, একটা হচ্ছে ইরানকে নিয়ে আর একটা হচ্ছে আফগানিস্তানকে নিয়ে। তো আফগানিস্তানকে নিয়ে যেটা হচ্ছে, সেখানে তো পাকিস্তান ইনভলভড। এক পর্যায়ে এসে কিন্তু আমরা মনে হয় যে যেখানে পাকিস্তান ইনভলভ, তার বিরুদ্ধে তো ভারত ইনভলভ হয়ে যাবে, বোঝাই যায়। কারণ ভারতের মিত্র বর্তমান শাসক গোষ্ঠী আফগানিস্তানে। আর ইরানের ব্যাপারটা হচ্ছে যে ইরান ক্রমশ আইসোলেটেড হয়ে যাচ্ছে। ইরান চেষ্টা করছে একটা ওই জিগির তুলে ইসলামী উম্মা টুম্মা এগুলি বলে, কিন্তু বেশিরভাগ মুসলমানের দেশ, তার আশপাশে যারা আছে, এরা কেউই ইরানের পক্ষে না। একাই দেখছি আমরা যে ইরান একাই লড়ছে। সম্প্রতি ইরাক একটা বিবৃতি দিয়েছে, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ দেখছি। এটাই বিবৃতির মধ্যে। কারণ হচ্ছে আপনার হয়তো স্মরণ আছে যে ইরাকের সাথে ইরানের সখ্য কিন্তু কখনোই ছিল না। এবং ইরাক যখন আক্রান্ত হয় একবার, মানে প্রথমবার যখন আক্রান্ত হয়েছিল যুক্তরাষ্ট্র দ্বারা, ওই সময় ইরানও ইরাক আক্রমণ করেছিল। ভেবেছিল ইরাক দুর্বল, তো সেটা করতে পারেনি, তাদের মধ্যে শত্রুতা আছে। তো এখন দেখা যাক এখানে মানে কতটুকু কি হয়। কিন্তু ইরান ওই যে বিভিন্ন দেশে, বিশেষ করে ওই যে আমিরাত, কাতার, কি বলে সৌদি আরবে যে মার্কিন স্থাপনাগুলো আছে, সেগুলো লক্ষ্য করে তারা যে আক্রমণ হামলাগুলো করছে, এর ফলে কিন্তু তাদের পক্ষে মানে নিরপেক্ষতা বজায় রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মুখ রক্ষার জন্য হয়তো কেউ কেউ কিছু বলবে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখছি ইরান একঘরে হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে আসলে যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমরা দেখছি,
যুক্তরাষ্ট্র কি আপনার কাছে মনে হয় যে এটি আরো দীর্ঘদিন ধরে তারা এই যুদ্ধের মধ্যে যাবে, নাকি আসলে কোনো আপোষ রফার দিকে যেতে পারে? না, এখন তো যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা আছে, আপোষ তো একটা নেপথ্যে হতেই পারে, তাই না? তো যুক্তরাষ্ট্র যদি দেখে যে না, তার কিছু কিছু কথা তারা মেনে নিয়েছে, তাইলে হয়তো সে দীর্ঘদিন এই যুদ্ধটা প্রলম্বিত করবে না। যুক্তরাষ্ট্রের সক্ষমতা আছে এই যুদ্ধটা প্রলম্বিত করার। আর যুক্তরাষ্ট্রের মাটিতে যুদ্ধ হচ্ছে না, শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকরা অক্ষত আছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ইরানের এই দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নাই। চালাতে পারে, কিন্তু এর ফলে যেটা হবে, ইরানটা ধ্বংস হয়ে যাবে। আমরা গাজায় যেটা দেখলাম, তাই না? তো ইহুদি বিরোধী একটা জিগির তুলে হামাস যে কাজটা করলো, তার অর্জনটা কি হলো? গাজা তো ধ্বংস হয়ে গেল, লাভ হলো কার? তো এই জিনিসগুলো বুঝতে হয়। মানে মানে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে মানে শুধু ইমোশন দিয়ে দেখার না বিষয় না নয়, না না, বাস্তবতা। এগুলো আবেগের কোনো আবেগ বা অভিমানের কোনো জায়গা নাই এখানে। আমরা এখান থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাফাতে পারি, কিন্তু তাতে কাজের কাজ হবে না, তাই না? ওই কেউ কেউ হুমকি দিচ্ছে কি এখান থেকেই সব কিছু শুরু হয়ে যাবে। তো দেখি না, এখান থেকে রোয়ানা দেখ একটা কাফেলা 1 লাখ লোকের মুজাহিদ গিয়া, তারা ওইখানে গিয়া ইসলামের ঝান্ডা উড়াবে, দেখি, দেখা যাক। তো ওইটা তো হবে না। তো এখানে বসে চেঁচামেচি করলে তো লাভ হয় না। চেঁচামেচি দিয়ে তো মিসাইল ঠেকানো যায় না, তাই না? জি, আপনি ঠিকই বলেছেন। আরেকটি বলছিলেন যে পাকিস্তান আফগানিস্তানের প্রসঙ্গ আপনি তুলেছিলেন। সেই জায়গাটি কি আসলে কি, মানে পাকিস্তানে কি হামলার বা সামনের কোনো অবস্থান দেখছেন কি? পাকিস্তান কি আক্রমণের শিকার হতে পারে কোনোভাবে? পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা বিরোধ মানে বহু বছর ধরে আছে। একটা মানে ওই যে ঐতিহাসিকভাবেই আমরা যেটাকে বলি ডুরান্ড লাইন, যাদের যে সীমান্ত ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে, সেটা তো আফগানিস্তান মানে না, স্বীকার করে না। তো পশতু ভাষাভাষী যে অঞ্চলটি আছে বেলুচিস্তানে এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, যেটাকে খাইবার পাখতুনখাওয়া বলে এখন, সেটা আফগানিস্তান দাবি করে। তো এটা নিয়ে একটা ঝামেলা আছে। তারপরে আফগানিস্তানকে এক সময়ে ওই সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করে আফগানিস্তান দখল করার একটা পুতুল সরকার দাঁড় করিয়েছিল, তখন কিন্তু এখানে অনেক মস্কোপন্থী কিন্তু লাফালাফি করেছিল, বলেছিল যে কি আমরাও আফগানিস্তান হব। তো যাই হোক, এটা তখন আমরা দেখেছি সিপিবির এই ইয়াটা ছিল। তো তারা ভাবছে যে আফগানিস্তানে বোধহয় বিপ্লব হয়ে যাচ্ছে, কিন্তু আফগানরা যে এটাকে সমর্থন করে না, জোর করে তো এটা এই 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 সময় সম্ভব না। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর এটা স্ট্যালিন এটা করতে পেরেছিল গায়ের জোরে, এখন আর এটা সম্ভব না। তো ফলে যেটা দেখলাম আমরা, যে ওটাকে প্রতিরোধ করতে গিয়ে ওইখানে এই যে তালিবান যে গোষ্ঠীটা, সেটাকে করলো, টাকা দিল সৌদি আরব, অস্ত্রশস্ত্র দিল আমেরিকা, আর ট্রেনিং দিল পাকিস্তানি সেনাবাহিনী, দিয়ে এই তালেবান যোদ্ধা সব, এরা অনেকেই শরণার্থী হয়ে পাকিস্তানে চলে আসছিল, তাদেরকে আবার পাঠালো, এবং তারা গিয়ে তো দেখা গেল আফগানিস্তান পুরোটাই তাদের কবজায় নিয়ে গেল। এই তালেবানিজমের একটা প্রভাব কিন্তু রয়ে গেছে পাকিস্তানে। আমরা পাকিস্তানে প্রায়ই কিন্তু আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখি। এটা যে পাকিস্তানের যে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক, এটাকে অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত করেছে। তো ফলে পাকিস্তানও সংকটে আছে এখন। এই যুদ্ধটা
এমনি এমনি শুরু হয়েছে, মানে এখন তো আন্তর্জাতিক বিশ্বে একটা দেশ সরাসরি আরেকটা দেশে হামলা চালাতে পারে না যদি না কোনো মুরব্বির প্রশ্রয় থাকে। আমরা জানি যে পাকিস্তানের পেছনে আমেরিকা আছে, পাকিস্তানের পেছনে সৌদি আরবও আছে। এখন আবার আফগানিস্তানের সাথে সৌদি আরবেরও বিরোধ আছে, তাদের কি বলে ধর্মীয় তরিকা নিয়ে। তো বিষয়টা এখনো ঘোলাটে, স্পষ্ট না যে কার সাথে কার বিরোধ, কার সাথে কার বন্ধুত্ব, কে কোন দিকে যাবে আসলে সেটি এখনো স্পষ্ট না সেই জায়গাটি। সেটাই। এবার আমি একটু আমাদের দেশের দিকে দৃষ্টি দিতে চাই। আপনি প্রথমেই একটি ক্ষোভ প্রকাশ করলেন যে সেই বিষয়টি কেন আপনার কাছে এটি মনে হয় কেন যে না, আমাদের দেশের রাজনীতিটা আসলে ঠিক হচ্ছে না। রাজনীতির লক্ষ্যটা কি? রাজনীতির লক্ষ্যটা কি? হ্যাঁ, আমরা জানি যে এটা রাজনীতির কেন্দ্রে থাকে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার চর্চা করে রাজনৈতিক দলগুলো, কিন্তু জনগণকে বাদ দিয়ে তো আর এটা হবে না। তো জনগণকে বাদ দিয়ে যখন এটা হয় তখনই কিন্তু ওই রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়, গণবিদ্রোহ হয়। এটা আমরা বারবার হতে দেখেছি। এটা নানান ফর্মে হতে পারে। এটা সামরিক বাহিনীর একটা অংশ করতে পারে, পুরো সামরিক বাহিনী করতে পারে, বা ছাত্ররা করতে পারে, শ্রমজীবী মানুষ করতে পারে, অভ্যুত্থান হয়। তো এরকম আমরা একটা অভ্যুত্থান ৭৫-এ দেখেছি, আমরা ৯০-তেও দেখেছি, সর্বশেষ আমরা ২০২৪-এ দেখলাম। কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে এই সমস্ত অভ্যুত্থানের ফলে শুধু রেজিম চেঞ্জ হয়, সরকার বদল হয়। মানুষের যে চাওয়াগুলো বা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে দাবিগুলো, সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হয় না। তো মানুষ আবার হতাশ হয়। হতাশ হলেই আবার অভ্যুত্থানের একটা পরিস্থিতি তৈরি হয়, শর্ত তৈরি হয়। আমরা এই সাইকেলের মধ্যেই ঘুরছি, আমরা এর থেকে বের হতে পারছি না। তো কারণ কি এর মধ্যে থেকে বের হওয়া গেল না কেন? একটা নতুন বন্দোবস্তের কথা আমরা শুনছিলাম ৫ আগস্টের পর এইটা ২৪। অনেকে আশাবাদী হয়েছিলেন যে এখানে মানে এটা আমাদের স্লোগান নির্ভর হয়ে গেল। আমার কেন জানি মনে হয় এটা আমাদের এই মনস্তত্ত্বের মধ্যেই আছে। আমরা একটা জাতি হয়ে উঠতে পারি না। জাতি বলতে আমরা যেটা বুঝি যে একটা রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, একত্রে বসবাস করিবার ইচ্ছা, আমাদের মধ্যে সেটা নাই। আমরা কে কাকে মেরে, কে কাকে ডিঙ্গিয়ে, কে কাউকে মানে কার উপরে চড়াও হয়ে আমরা নিজে উপরে উঠে যাব। জাতিগতভাবে কি আমরা খুব বেশি ঈর্ষাপরায়ণ বা পরশ্রীকাতর বলবেন হ্যাঁ, কি? অবশ্যই ঈর্ষাপরায়ণ, পরশ্রীকাতর, লোভী, হিংসুটে এবং মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদী যে মিথ্যাচার যে কি পরিমাণ হয় এটা তো আমরা খবরের কাগজগুলি দেখলেই বুঝতে পারি, বা আমরা তো বিভিন্ন রিপোর্ট আপনাদের দেখি, তাই না? যে অনর্গল একটি লোক মানে হয়তো স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে, মানুষও সেটা শুনছে, হাততালিও দিচ্ছে। বা আরেক রকম আছে যে স্টেজে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু ভেতরে কাগজ কলমে আমি হ্যাঁ, খুব ওই যে অসাধু মুখরোচক কথাগুলো বলে, কাজ করছি। যেটা এমন সব মুখরোচক কথা বলে যে মানুষ তাতে ইয়ে হয়, হাততালি পাওয়া যায়। হাততালি দেয়, একটু ইয়ে হয়, মানে তার বোধের মধ্যে নাই যে এই লোকটা ভণ্ড। তো এই আমাদের রাজনীতি তো দেখা যাচ্ছে যে একদল লোক রাজনীতি করে, তারপরে তাদেরকে হটিয়ে আরেক দল আসে, কিন্তু আলটিমেট লক্ষ্য যেটা, যে মানুষকে একটা নিরাপদ এবং উন্নত জীবনের ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটি তো হচ্ছে না। মানে হচ্ছে না একেবারে বলা যাবে না, কিছু কিছু হচ্ছে কিন্তু আশানুরূপ হচ্ছে না। জি। তো
তো এটা আমাদের একটা, আমি বলবো যে এটা একটা জাতিগত সংকট আমাদের জন্য। জি, আপনি সম্প্রতি একটি লেখা আমি দেখেছি, আপনি বলেছেন যে আদালতে দলবাজি, ন্যায় বিচার না থাকলে রাষ্ট্রের কি দরকার। আপনি বলেছেন যে আইনের শাসন কথাটা শুনতে বেশ মধুর, আমাদের দেশে এটি নেই বলেই কর্তাদের মুখে সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার মাতম শুনি। রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার, এটি না থাকলে রাষ্ট্র তার উপযোগিতা হারায়। ন্যায় বিচার যদি না থাকে তাহলে রাষ্ট্রের কি দরকার? এই প্রশ্ন আপনি তুলেছেন। না, আমাদের দেশে তো এটাই, মানুষ বিচার পায় না। এখানে আপনি দেখবেন যে সব জায়গায় অপরাধীদের রাজত্ব। আপনি দেখবেন একদল, আমরা জানতে পারলাম গণমাধ্যমে যে এরা অপরাধী, তারপরে দেখলাম যে একটা রাজনৈতিক পালাবদল হলো, দেখলাম যে এরা কেউ অপরাধী না, নতুন আরেক দল অপরাধী চলে আসছে। আর আমরা বড় বড় অপরাধের খবর আমরা পাই, কিন্তু ছোট ছোট অপরাধ যেগুলি আছে এগুলো এত বেশি, এত বিস্তৃত, তৃণমূলে সব খবর কিন্তু আমরা পাই না। এবং অনেকে কিন্তু ওই হয়রানির ভয়ে অভিযোগও করেন না। অভিযোগ করে না, থানায় যায় না। থানা যে কি ভয়ঙ্কর জিনিস এটা যে একবার গেছে সেই বোঝে। আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু সিস্টেমটা এমন হয়ে উঠেছে যে ওখানে মানুষ যেতে ভয় পায় অভিযোগ করতে। কারণ আর আদালতের কথা আর কি বলবো, পুলিশ যেভাবে রিপোর্ট দেবে আদালত সেটাই দেখবে। অনেক লেখাপড়া শিখে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে অনেকে আদালতের বিচারকের আসনে বসেন, তারা খতিয়েও দেখেন না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, এই যে কি অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা, এটা একটা বই পড়লো, দুইটা লাইন পরে একজনের অনুভূতিতে আঘাত লাগলো, সে একটা মামলা দিল। পুলিশের যে সদস্য মামলাটি নিল সে তো ওই বই পড়েও দেখায় নাই, সে মামলাটা নিয়ে নিল এবং মামলাটা দিয়েই সে আদালতে গিয়ে বলল 10 দিনের রিমান্ড দিতে হবে। যিনি বসে আছেন বিচারকের চেয়ারে তিনিও হয়তো সেই বইটা পড়েন নাই, তিনি ওইটা শুনে দিয়ে দিলেন, 10 দিন না দিয়ে বলে 7 দিনের রিমান্ড। আচ্ছা, আমরা তো একটা মূর্খের দেশে বসবাস করছি আসলে। ধরেন একটা শব্দ বা একটা বাক্য শুনে বা পড়ে আপনার অনুভূতিতে আঘাত লাগে, আমার অনুভূতিতে তো লাগে না, তাহলে আপনারটাই কেন শুনতে হবে, আমারটা কেন শুনবে না? জি, তাই না? আপনার যদি একটা বই পড়তে ভালো না লাগে আপনি পড়বেন না, আপনাকে তো কেউ জোর করে পড়তে বাধ্য করছে না, কিন্তু আপনি আরেকজনকে পড়তে বাধা দেবেন কেন? ওই বইয়ের তো আরেকজন পাঠক থাকতে পারে। এই অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা। তারপরে সরকারগুলো করে কি, সরকারের বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। এই ব্রিটিশ আমলে এগুলি চালু হয়েছিল। আমাদের যে জাতীয় কবি যাকে বলি কাজী নজরুল ইসলাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল ব্রিটিশরা। এইটা আমরা এখনো জিয়ে রেখেছি, এখনো এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আর একটা বিষয় আছে, এটা তো একেবারেই জঘন্য, আপনি সমালোচনা করতে পারবেন না আদালতের, তখন তারা বলবে আদালত অবমাননার একটা মামলা দিবে। আমার মনে আছে বিচারপতি হাবিবুর রহমান 95 সালে প্রধান বিচারপতি হলেন। তারপরে তিনি আইনজীবীদের সমাবেশে, এটা একটা প্রোটোকল, প্রধান বিচারপতি হওয়ার পরে একটা আইনজীবীদের ফোরামে তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেছিলেন যে আদালত চলে জনগণের টাকায়, সুতরাং আদালত নিয়ে প্রশ্ন করার অধিকার আছে জনগণের। তো এখন কথা হচ্ছে যে বিচারকরা, আমাদের দেশে তো অনেক ন্যায় বিচার নাই, অনেক জায়গায় ভুল বিচার হয়, অনেক জায়গায় আমরা দেখি অপরাধী খালাস পেয়ে যায়, নিরপরাধ শাস্তি পায়, এগুলো তো আছে। তো এগুলো আমরা তুলে ধরবো না, বলবো না? তারপরে বিচারকরা ঘুষ খায়, এটা তো আসছে পত্রপত্রিকায়। বিচারকদের শিক্ষাগত যোগ্যতা নাই, অল অ্যালং 3rd ক্লাস পেয়ে বিচারক হয়ে গেছে। ওই যে উকিলদের মধ্যে থেকে কোটায় বিচারক হয়, যে এরা অনেকেই বটতলার উকিল। আমরা একবার দেখলাম কি, যে ওই
রাজনৈতিক বিবেচনায়। এই সমস্ত বিচারপতি নিয়োগ হয় কিন্তু রাজনৈতিক বিবেচনায়। সেটাই আপনি বলছেন যে আদালতে দলবাজি, দলের একটি দলের যে এটাই। যখন যে ক্ষমতায় তো থাকে এইটা তো আপনার এইভাবে তো চলতে পারে না। এদেরকে বেতন ভাতা তো দেয় নাগরিকরা ট্যাক্সের পয়সায়। তা আমরা তো গরিব মানুষ ট্যাক্সের পয়সা দিয়ে দলবাজিকে প্রশ্রয় দিবে কেন? তাই না? তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা অন্তত কালচারালি নিজেদেরকে সভ্য দাবি করতে পারবো। এক হচ্ছে এই অনুভূতিতে আঘাত দেওয়ার, সোকল্ড অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপারটা। দ্বিতীয় হচ্ছে এই যে রাষ্ট্রদ্রোহ, তথাকথিত রাষ্ট্রদ্রোহ। আর তৃতীয়ত হচ্ছে যে আদালত অবমাননা। এই তিনটা জিনিসের একটা ফয়সালা হওয়া উচিত, মীমাংসা হওয়া উচিত। নাহলে আমরা যেরকম অসভ্য আছি অসভ্যই থেকে যাব। জি, আপনার কাছে আরো জানবার আছে, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১শে রাত। আমাদের সঙ্গে আছেন লেখক, গবেষক ও ইতিহাসবেত্তা মহিউদ্দিন আহমেদ। বিরতিতে যাবার আগে আপনি তিনটি বিষয়ের কথা বলছিলেন, আমি আরেকটি বিষয়ের কথা যোগ করতে চাই। আপনি দলবাজির কথা বলেছেন, লিখেছেন সেটি। আমার একটি বিষয় জানতে চাও যে আসলে পেশাজীবী যারা আছেন তাদের কি সক্রিয় রাজনীতিতে জড়ানো উচিত বা তাদের রাজনীতি থাকা উচিত কি না, কি মনে করেন পেশাজীবী যারা আছেন? না, পেশাজীবীরা তো রাজনীতি করতেই পারেন, কিন্তু পেশাভিত্তিক দলবাজিটা এটা আমার কাছে খুব লাগে। মনে করেন যে চিকিৎসক, একজন চিকিৎসক তিনি একটা দল করতেই পারেন, দলের পক্ষে সমর্থন থাকতে পারেন, কিন্তু চিকিৎসকদের মধ্যে দলীয় ফোরাম করে তারপরে চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করার যে চেষ্টা করা হয় আমরা দেখি। যেন চিকিৎসকদের মধ্যে আমরা প্রধানত দুইটা ভাগ দেখি, একটা হচ্ছে সচিব আর একটা হচ্ছে ড্যাব। একটাকে আওয়ামী লীগ পালে, একটাকে বিএনপি পালে, ঠিক আছে? আর এদের কাজটা কি? চিকিৎসকদের তো একটা ফোরাম আছে, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, সেটাই তো ওদের সর্বোচ্চ ফোরাম। তাদের পেশা সংশ্লিষ্ট, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য তো বিএমএ যথেষ্ট। তাহলে এই দলীয় ফোরামগুলো কেন? দলীয় ফোরামগুলো হচ্ছে একটা কারণেই, যে যখন তার ওই দল ক্ষমতায় থাকবে তখন সে দলীয় বিবেচনায় তদবির করবে, নিয়োগ দিবে, প্রমোশন দিবে, আর যারা দলের না তাদেরকে অন্য জায়গায় বদলি করবে, প্রমোশন দিবে না, পারলে ডিসমিস করে দিবে। এটাই চলে আসছে। এছাড়া তো আমি অন্য কোনো কারণ দেখি না। আপনি দেখবেন যে অনেক, শুধু চিকিৎসকদের ক্ষেত্রে না, আমি একটা উদাহরণ দিলাম, চিকিৎসা পেশা, এটা প্রকৌশলীদের মধ্যে আছে, কৃষিবিদদের মধ্যে আছে, আইনজীবীদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। আপনি দেখেন সাংবাদিকরা যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এত চিল্লাচিল্লি করে, আমরাও করি। এটা তো নাগরিকদের একটা অধিকারের ব্যাপার, এবং আমরা আমার সাংবাদিকদেরকে মনে করি যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে নাগরিকদের মতটা তুলে দেবে। তারা দুই ভাগ, তাই না? একটা আওয়ামী, একটা বিএনপি বা জামাত, এরকম আছে। তারা ইয়াটাকে সাংবাদিক ইউনিয়ন, যেটা ইউনিয়ন তো হচ্ছে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করার জন্য, তাই না? সেটা দুই ভাগ হয়ে গেছে। প্রেস ক্লাব, সেটা দখল, সেটা তো আর দুই ভাগ করা যায় না। ক্লাব সেটা যখন একদল পাওয়ারে থাকে তারা দখল করে ফেলে, তারপর আরেক দল পাওয়ারে আসলে তারা দখল করে ফেলে। চিন্তা করেন এই জায়গা থেকে মুক্তি কবে আসলে, তাই না? এবং সরকার বদলের সাথে সাথে পত্রিকা বা টিভি চ্যানেলের মালিকানা বদল হয়ে যায়, অথবা উপরের লেভেলে যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা, বদল হয়ে যায়। এই চমৎকার একটা মানে এই জায়গাটা থেকে আসলে পরিবর্তন কিভাবে সম্ভব? মানে এই যে না, তার মানে হচ্ছে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যার যোগ্যতা আছে, মেধা আছে, সে সামনে যাবেই,
যদি তার পথে বাধা হয়ে কেউ এখন রাষ্ট্র যদি তার পথে বাধা না হয়। এখন মেধা যোগ্যতার আর যার এই দাঁড়িয়ে গেছে। মেধা যোগ্যতা যার কম বা যার নাই, সে তখন অন্যের অনুগ্রহ নিয়ে উপরে উঠতে যাবে, এবং সেই অনুগ্রহটা সে চায় রাজনৈতিক দলের কাছ থেকে। এই অনুগ্রহজীবীরা আছে তারা একদিকে, আর রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আছেন তারাও এটা চায় তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদের মাধ্যমে তাদের কিছু সুবিধা আদায় করে নিতে। তো এখানে একটা পারস্পরিক নেক্সাস আছে, বুঝছেন? তো যে সমাজে আপনি মেধা যোগ্যতার নাই, মানে মর্যাদা নাই, সম্মান নাই, মূল্যায়ন নাই, সেখানে এগুলো হতেই থাকবে। এবং এটা হচ্ছে, শুরু থেকে এটা হচ্ছে, সমস্ত পেশার ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলো দেখি। জি, এমনকি মানে যারা লেখালেখি করে স্বাধীনভাবে, তারাও ওইভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতায় থাকে, তার দলের জীবিত মৃত নেতাদের বন্দনা করে যে গার্বেজগুলি লেখা হয়, সেগুলি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার কিনে নেয়, এবং এগুলি যারা লেখে তারা প্রচুর টাকা পায়। আমি গতকালই এরকম একটি খবর দেখছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত বই লেখা হচ্ছে, সেই বইগুলি কই? মানে এটি তোষামোদের জন্যই কি এই কাজগুলি করা হয়েছে বছরের পর জন্মশতবার্ষিকীতে? না, এটা তো তোষামোদি আছে, ধান্দাবাজি আছে, টাকা কামানোর। কারণ মুজিব একটা নাম, বা তার পরিবারের কোনো সদস্যের একটা নাম থাকলে সেটা হাজার হাজার কপি সরকার কিনে নেবে। তো সুতরাং এই ধান্দায় কিছু পয়সা কামায় নেওয়া, সেটা ওই যে অনুগ্রহজীবী লেখক আছে, ধান্দাবাজ লেখক আছে, কিছু ধান্দাবাজ কিছু প্রকাশক আছে, তারা এগুলো করে। সব জায়গায় একই অবস্থা দাঁড়াইছে, ধান্দাবাজির একটি জায়গা সব জায়গায় আসলে ঢুকে পড়েছে। জুলাই সনদের ভূত ভবিষ্যৎ কি দেখছেন আপনি আসলে? এইটা জুলাই সনদ নিয়ে তো শেষ কথাটা বলতে পারছি না, তবে জুলাই সনদটাকে, সনদ তো একটা আছে, এটা একটা চার্টার মনে করেন, কিন্তু এটা সরকার দিয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সরকার এটা দিয়েছে, এবং সরকার চেয়েছে রাজনৈতিক দলগুলো এটা মেনে নিক, এবং একটা পর্যায়ে এসে রাজনৈতিক দলগুলো এটা মেনে নিয়েছে কিছু কিছু আপত্তি দিয়ে। তখন মনে হয়েছিল যে রাজনৈতিক দলগুলো অনেকেই স্বেচ্ছায় এটা মানতে চায় নাই, কিন্তু বাধ্য হয়ে মানতে চেয়েছে, নাইলে নির্বাচনটা হয় না সময় মতো। এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছিল বলে মনে হয়। এখন যেটা হয়েছে, আমরা যদি বলি যে না, ওই জাতীয় সংসদের একটা সার্বভৌম ক্ষমতা আছে আইন তৈরির ক্ষেত্রে, এবং যেহেতু একটি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, তারা তো চাইলেই তাদের ইচ্ছে মাফিক সংবিধান পরিবর্তন করতে পারে। তো সেখানে যেসব জুলাই সনদে যেসব মানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন যেসব ক্ষেত্রে হয়েছিল, এবং ওই রাজনৈতিক দল যেগুলোর সঙ্গে একমত, সেগুলো করতে তো কোনো সমস্যা নেই, তারা তো তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এটা করে ফেলতে পারে। আর যেগুলোর সঙ্গে তারা একমত নয়, সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তো তাদের বাধ্যবাধকতা নাই। তো সেক্ষেত্রে এই যে গণভোটের যে ব্যাপারটা ছিল, যে গণভোটটা ছিল একটা, যে বলা যে এটা সাধারণ মানুষ এটা চায়, কিন্তু এখন তো গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এবং ইঞ্জিনিয়ারিং নিয়েও আবারও কথাবার্তা শুনছি আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো উঠছে। কেন এই কথাগুলো উঠছে আসলে? ইঞ্জিনিয়ারিং গুলি, এই কথা তো মানে এটা তো হয়, এটাও আমি আগে, মানে নির্বাচনের আগে আমি একটা লেখায় লিখেছিলাম যে যারা জিতবে তারা বলবে যে নির্বাচন ভালো হয়েছে, যারা হারবে তারা বলবে নির্বাচনে কারচুপি হয়েছে। তো সেটা তো আছেই একটা। বিভিন্ন ক্ষেত্রে না, সবাই তো আইনের পথে যেতে পারে, যে কয়েকজন
কয়েকজন প্রার্থী তো মানে পুনঃগণনার মানে তার বৈধতা চ্যালেঞ্জ করেছেন ফলাফলের। অলরেডি আদালত এটাতে জড়িত হয়ে গেছে, আবার রিকাউন্টিং হবে, দেখা যাক কি হয়। মানে আমরা যদি একটা মানে দৃশ্যমান প্রমাণ পাই ইঞ্জিনিয়ারিংয়ের, তখন এটা বলা যাবে। আর এমনি তো ইঞ্জিনিয়ারিংয়ের কথা তো আমরা সবসময় শুনে আসছি, গত 30 বছর ধরে শুনে আসছি। এটা নতুন কিছু না আসলে। আর ইদানিং কিছু কিছু লোকের অতি কথনের কারণে এটা আরো বেশি হয়েছে। এই অতি কথনের কারণটা কি? আমরা এত বেশি কথা বলতে পছন্দ করি নাকি? আমাদের মধ্যে কিছু লোক আছে সামনে মাইক্রোফোন পেলে আর নিজেকে সামলাতে পারে না, কথা বেশি বলে। আর যারা কথা বেশি বলে তার অধিকাংশ হচ্ছে বাজে কথা। এই জায়গা থেকে আসলে বের হওয়ার উপায় কি? না, বের হওয়ার যে যে প্রগল্ভতা যেটাকে আমরা বলি আর কি, যে বাচাল, এই বাচাল স্বভাবের লোকজন তো আছে আমাদের আশেপাশে প্রচুর। তো তারা কথা বেশি বলবে এবং তার কথার কোনো মূল্য না থাকলেও সেটাকে উদ্ধৃত করে সবাই হইচই, অনেকেই হইচই করবে যে এ মুখে এই কথা বলছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, এই আর কি। এবার আপনার লেখালেখির বিষয়ে একটু কথা বলতে চাই। আপনার প্রথম উপন্যাস বেরিয়েছে এবারে বইমেলায়। সেই প্রথম উপন্যাসের পটভূমি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা সবসময় গবেষণাধর্মী লেখা পাই, হঠাৎ উপন্যাস এটিই প্রথম আপনার, একটু বলবেন কি? না, আমার অনেকেই বলেন আমার আমি যে সমস্ত লেখালেখি করি এটা অনেকটা উপন্যাসের ঢং আছে এর মধ্যে। তাই ভাবলাম ঠিক আছে, অনেকেই বলছেন আপনি উপন্যাস লেখেন না কেন, তো একটা চেষ্টা করলাম। এখন এটা উপন্যাসের ক্যারেক্টারগুলো তো সবাই রাজনীতিবিদ বেশিরভাগই, হ্যাঁ। প্রধান ক্যারেক্টার হচ্ছেন শেখ মুজিব, আর উপন্যাসের শেখ মুজিবের লাল ঘোড়া। হ্যাঁ, উপন্যাসের নাম হচ্ছে শেখ মুজিবের লাল ঘোড়া। তো তাকে এটা দিয়ে শুরু। 72 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে রেসকোর্সে ভাষণে তিনি একটা উক্তি করেছিলেন রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্য করে। টার্গেটটা ছিল জাসদ। উনি বলেছিলেন যে আমি লাল ঘোড়া দাবড়ায় দেব। তো সেটা থেকে পরবর্তীতে আমি জানছি আসলে লাল ঘোড়া মানে কি, মানে হচ্ছে যে যে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী যারা, তাদের উপরে চড়াও হওয়া। সেটা আমরা দেখেছি অনেক সময় যে দলের গুন্ডা পান্ডারা এটা করে, আবার দলের যারা, আবার সরকারের যারা বিভিন্ন বাহিনী আছে তারা এটা করে। আমরা ওই সময়ে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, তারপরে রক্ষী বাহিনী, এদের কাজ কারবার দেখেছি। তো এইভাবেই ঘটনাটা, ওর মধ্যে আবার অনেক ক্যারেক্টার আছে, মানে সব রাজনৈতিক ক্যারেক্টার। এবং এটার উপন্যাসের সময়টা শেষ হয়েছে গিয়ে 75-এর ফেব্রুয়ারিতে বাকশাল গঠনের মধ্য দিয়ে। এই হচ্ছে ছোট ছোট, ওটা অনন্যা প্রকাশনী প্রকাশ করেছে, ছোট বই। দেখি এটা পাঠক গ্রহণ করে কিনা। রাজনীতিকে উপজীব্য করে একটা বই, এই ধরনের বই তো আমাদের দেশে খুব একটা লেখা হয় না, উপন্যাস লেখা হয় না। সেটি সবচেয়ে মানে আগ্রহের বিষয় যে আসলে রাজনীতির ঘটনাবলী নিয়ে উপন্যাস, এটি আমাদের খুব জন্য নিশ্চয়ই এটি মূল্যবান একটি কাজ। নিশ্চয়ই আপনি সেটি আমরা পড়ব সুযোগ হলে। এর আগে বইমেলার আগে আমরা জানি যে আপনার একাধিক বই আছে, সেই লেখাগুলোর কি অবস্থা, মানে কিভাবে সেগুলো মূল্যায়ন করবেন? না, ওই আমরা তো সাধারণত নতুন বইয়ের কথা যখন বলি তখন ধরে নিই যে আগের মেলার পরে যেগুলো ছাপা হয়েছে এই মেলা পর্যন্ত। তো সেই হিসাবে আমার নতুন বই মানে একেবারে পুরোপুরি নতুন আমি যদি বলি তাহলে চারটা। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ঢাকায় জিন্না, আর হচ্ছে আমার কথা কইবে পাখি, আহমদ ছফাকে নিয়ে। এই দুইটা বই হচ্ছে প্রথমার প্রকাশনের। হ্যাঁ, আর বাতিঘর থেকে এসেছে হাসিনা, এটা হচ্ছে শেখ হাসিনার পলিটিক্যাল বায়োগ্রাফি। আর সেটি কি মানে একেবারে সর্বশেষ পর্যন্ত, মানে এটা একেবারে মানে তার আওয়ামী লীগের সভাপতি হওয়া 81 সাল, সেখান থেকে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত। এর পরের ঘটনা আর সেখানে নেই, 5ই আগস্ট পর্যন্ত ওখানে শেষ।
আর মুক্তিযুদ্ধ নিয়ে একটা সংকলন ৪৫ জনের স্মৃতি মুক্তিযুদ্ধ নিয়ে, এটা নিয়ে একটা বই আছে, এটা সম্পাদনা করেছি আমি, আমাদের ৭১ নামে। এটা বের করেছে অনন্যা। এই আর কি। আপনি শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে নিয়েও লিখেছেন। রাজনৈতিক ইতিহাসগুলো আপনার মাধ্যমে আমরা পাই। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? এই আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, মানে বাইরে থেকে আমরা কিছু বলতে পারবো না। আওয়ামী লীগ কি দল হিসাবে টিকে থাকুক, এটা আওয়ামী লীগের নেতৃত্ব চায় কিনা, চাইলে তার আচরণ এবং কর্মপদ্ধতি একরকম হবে। এখন পর্যন্ত আমার ধারণা হয়েছে যে আওয়ামী লীগ দল হিসাবে মানে চলার মতন পরিস্থিতি, তাদের নেতৃত্ব এটা এখন পর্যন্ত তৈরি করেনি। তার একটা চাহিদা আছে, তাদের অনেক সমর্থক আছে দেশের ভিতরে, কিন্তু এন্টায়ার লিডারশিপ তো দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, তাই না? কতটুকু অপরাধ বোধ থাকলে এভাবে সবাই দলে বলে পালিয়ে যায়, তাই না? তো ফলে যেটা হয়েছে যে, আর এটা হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল, সুতরাং এই পরিবারের মধ্য থেকে তো শেখ হাসিনার তো এখন পর্যন্ত আমি কোনো বিকল্প দেখি না। তো শেখ হাসিনা কি রাজনীতিতে কামব্যাক করতে পারবে? উনি তো এখন মৃত্যুদণ্ড হয়েছে তার, এই মামলাটা উনি কিভাবে সামলাবে? তো বড় ধরনের নেপথ্যে বড় ধরনের নেগোসিয়েশন হলে হয়তো পরিস্থিতি বদলাবে। সেই নেপথ্য নেগোসিয়েশনটা কি? এটা তো বলা মুশকিল। এরকম বড় বড় নেগোসিয়েশন নাকি এটা ভেতরে বাইরে সব মিলিয়েই হয়। বাইরের থেকে নেগোসিয়েশন করতে হলে তার শর্তগুলো ভেতরে তৈরি করতে হয় আগে। তো সুতরাং এটা বলা মুশকিল, কিন্তু মানে এখানে অনেকগুলি প্রশ্ন। আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ফিরতে পারবে কিনা, না পরিবারের কেউ আবার এটার দায়িত্ব নেবে কিনা, এই শেখ হাসিনার পরিবারকে বাইরে রেখে আওয়ামী লীগ নেতৃত্ব নিজেদেরকে পুনর্গঠন করতে পারবে কিনা, এই অনেকগুলো প্রশ্ন আছে। জি, আহমদ ছফারকে নিয়ে আপনি লিখেছেন, আমরা জানি আপনার সঙ্গে তার বেশ কিছু স্মৃতি আছে অনেক, সেই বিষয়ে একটু জানতে চাই। না, আহমদ ছফা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ৭২ সালে, তার গণকণ্ঠ পত্রিকায় আমরা একসঙ্গে কাজ করেছি তখন থেকে, আর যোগাযোগটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। উনি তো মারা গেলেন ২০০১ সালে। তো এই সময়টার মধ্যে তিনি তো খুবই মানে তার সৃজনশীলতা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, তিনি অনেক লিখেছেন। কিন্তু আমি এখানে তার লেখালেখির সূত্র ধরে ব্যক্তি আহমদ ছফাকে অনেকটা তুলে আনার চেষ্টা করেছি আমার স্মৃতি থেকে। তো সেটা মানে গল্পের মতন বলে যাওয়া এবং তার বিভিন্ন লেখা। তার কোন বিষয়টি আপনার কাছে এখনো মনে হয় যে তার কথা মনে পড়লে আপনার এই বিষয়গুলো এখনো জলজল করে? তিনি একটু মানে পাগলাটে ধরনের ছিলেন, খামখেয়ালি, কিন্তু এটা স্বভাবে এটা হলেও লেখালেখির ব্যাপারে তো আমার তাকে খুবই সিরিয়াস মনে হয়েছে, কারণ তিনি কিছু সিরিয়াস ধরনের উপন্যাস লিখেছেন। এবং তো তার মধ্যে এক ধরনের ছিল, মানে তিনি এক অর্থে আমি বলবো যে মনে হয় যেন বৈরাগী, বিয়ে শাদী করেন নাই। সৃষ্টিশীল মানুষরা কি এরকমই হয়? এরকমই হয়। তবে তার একটা জিনিস হলো, তিনি কিন্তু অনেককে সাহায্য করতেন, নানান লোককে সাহায্য করতেন। বিশেষ করে বই প্রকাশের ক্ষেত্রে তিনি অনেকেই সাহায্য করেছেন। অনেকে ঋণ স্বীকার করে, অনেকে করে না। অনেকের প্রথম বই প্রকাশে বা পরবর্তীতে বই প্রকাশে তিনি অনেক সাহায্য করেছেন, প্রকাশক জোগাড় করে দেওয়ার ব্যাপারে বা প্রকাশকের কাছে ধর্ণা দেওয়ার ব্যাপারে, এগুলো আমি জানি, অনেকেই জানেন এটা। আর হলো তার ব্যক্তি জীবনে যেটা ছিল, অনেকেই বলে তিনি জাসদের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছিলেন, জাসদের পত্রিকায় তিনি কাজ করতেন, কিন্তু তিনি
মানে আমি বলবো যে তিনি আসলে জাসদ হয়ে ওঠেন নাই, মানে ওইভাবে বলা যাবে না। জাসদের প্রতি তার একটা দুর্বলতা ছিল। গণকণ্ঠ পত্রিকার এক সময় খুব দুঃসময় ছিল, তখন তিনি নানান সূত্র থেকে চেষ্টা করেছেন টাকা পয়সা জোগাড় করে গণকণ্ঠকে সচল রাখতে, এটা আমরা দেখেছি। আবার তার দুঃসময়েও জাসদের অনেক নেতা তাকে সাহায্য করেছেন, এটাও জানি। তবে তার খারাপ লাগে যেটা হচ্ছে যে তিনি তার মৃত্যুর পরে তার দাফন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তার তো কোনো টাকা পয়সা ছিল না, এবং আমরা চেয়েছিলাম তাকে মুক্তিযোদ্ধা গোরস্থানে দাফন করার জন্য। ওইটা করলে হয় কি, কবরটা সংরক্ষিত থাকে আর কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। তো এটার জন্য মুক্তিযোদ্ধা সংসদের একটা সুপারিশ লাগে। তো মুক্তিযোদ্ধা সংসদের তখন সভাপতি ছিলেন আহাদ চৌধুরী, তিনি ওই আওয়ামী লীগ ঘরানার লোক। তো তিনি এটা রাজি হন নাই, বলছেন যে আহমদ ছফাকে চিনি না। তো তখন আব্দুর রাজ্জাক ছিলেন আওয়ামী লীগ নেতা, তিনি আওয়ামী লীগের তখন উপদেষ্টা না, তখন বোধহয় সভাপতি মণ্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তো অনেকেই ছফা ভাইয়ের অনেক ভক্ত, যারা একসময় ছাত্রলীগ করেছে, আব্দুর রাজ্জাকের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, তার কাছে গেছেন সুপারিশ নিয়ে যে আহমদ ছফাকে দেওয়া হোক। তখন আব্দুর রাজ্জাক বলে দিচ্ছেন তাদেরকে যে আহমদ ছফা তো আমাদের লোক না। তো ফলে আর তার ওইখানে দাফন হয় নাই, দাফন হলো মিরপুরে একটা সাধারণ গোরস্থানে। তো এই যে একটা লোকের মৃত্যু নিয়ে এই কাণ্ডটা হয়, সম্প্রতি কিছুদিন আগে আপনারা জানেন যে মতিয়া চৌধুরীর দাফন করা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এই ধরনের। তো এগুলি হয় আর কি, মানে মানে অনেকেই মতিয়া চৌধুরীর দাফন নিয়ে উষ্মা প্রকাশ যারা করেছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তারা একই কাণ্ড করেছেন আহমদ ছফাকে নিয়ে। এই যে লাশ নিয়েও কিন্তু তাদের এই রাজনীতি, এটা খুবই জঘন্য। মানে অ্যান্টোনিও গ্রামসির একটি কথা মনে পড়ে যে ইতিহাস শেখাতে চায় কিন্তু তার কোনো ছাত্র নেই। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে আপনার ঢাকার পাশেই আপনার একটি শান্তির নীড় আছে, অনেকে বলেন যে সেটি রিসোর্ট। আপনি গ্রামে ফিরে গেলেন কেন? না, প্রথম কথা হচ্ছে যে ঢাকায় থাকার জন্য যে কম্পালশন, যেটা পেশাগত কারণে ঢাকায় থাকতে হয়। আবার অনেকে আছেন যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করে, তাদের দেখভাল করা, তদারকি করা, সেই জন্য ঢাকায় থাকতে হয়। এই জন্য তাদের অনেকেরই গ্রামের বাড়ি আছে, কিন্তু তারা সেটা না করে ঢাকায় থাকেন। কিন্তু আমার বিষয়টা ভিন্ন, আমার গ্রামে কোনো বাড়ি ছিল না, নেই, কিন্তু আমার ঢাকায় থাকতে ইচ্ছা হচ্ছিল না। মানে এই পরিবেশ, কম্পালশনও নাই থাকার জন্য। তখন ওই মানে আমার স্ত্রীর সুবাদে তিনি মাঝে মধ্যে গ্রামে যেতেন, এবং এক জায়গায় একটা পছন্দ করে একটা জমি কিনেছিলেন তিনি। সেই জমিতে তিনি গাছ লাগিয়েছিলেন, সেই গাছগুলো বড় হয়েছে। তখন এটা দেখে মনে হলো যে না, এইখানে তো থাকা যায়। তো সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম ওইখানে থাকবো, বাড়ি করে। বাড়ি বানাতে লাগলো প্রায় বছরখানেক, তারপরে আমরা থাকছি। 2 বছর পেরিয়ে গেছে, মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। হয়তো মাসের মধ্যে ধরেন 1 সপ্তাহ ঢাকায় থাকি, 3 সপ্তাহ ওখানে থাকি, এরকম আর কি। কেমন কাটছে সেই জীবনটি? ভালোই, ধরেন নির্মল বাতাস, খোলা জায়গা আশেপাশে, মানে লাগোয়া ঘর বাড়ি নাই, একটু জমি আছে, সেখানে আমরা চাষাবাদ করি। তো আমাদের চাষ করা চাল, সর্ষের তেল, ডাল, এগুলো আমরা খাই, সবজি খাই। স্বনির্ভর, আপনি সব নিজের মতন করে স্বাধীনভাবে বেঁচে থাকা আর কি। সেটাই। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার কারণেও। আপনাকে অনেক ধন্যবাদ একুশের পক্ষ থেকে। ধন্যবাদ। জি, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।